ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেস প্র্যাকটিস সিরিজে পিএসসি মিসলিনিয়াস 2023-এর যে নোটিফিকেশানটা বেরিয়েছিল, যে এক্সামটা আপকামিং 2024-এ হবে, তার একটা ম্যাথসের প্র্যাকটিস সেট করব। প্রিলিমসের যেখানে হচ্ছে কি টোটাল 100টা কোশ্চেন থাকবে, সেখানে হচ্ছে কি 25টা কোশ্চেন থাকবে ম্যাথস থেকে। সেই জন্য আমরা আজকে একটা প্র্যাকটিস সেট করব 25টা কোশ্চেনের। তোমরা ক্লাসটা পুরো মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, এই টাইপেরই কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে, ঠিক আছে? আর যারা অলরেডি 9টা সেট প্র্যাকটিস দেখোনি এখনও পর্যন্ত, তাদেরকে বলবো আগের 9টা প্র্যাকটিস সেটও তোমরা সলভ করে নেবে, ঠিক আছে? প্রথমে কিভাবে করবে দেখো, পুরো ভিডিওটা অনেক বড় থাকে, 25টা কোশ্চেন আমি সলভ করাই। তোমাদের কাজ হবে কি বলো তো, প্র্যাকটিস সিরিজ মানে কি, নিজেকে প্র্যাকটিস করতে হবে। সেই জন্য কি করবে, কোশ্চেনগুলো ভিডিওটা চালু করবে, করে হচ্ছে পজ করবে, হ্যাঁ, কোশ্চেনগুলো নিজে সলভ করবে, তারপর অ্যান্সার মেলাবে, ঠিক আছে? এইভাবে করো, দেখবে তোমার আসল কিন্তু দেখো পরীক্ষা হলে তোমাকে নিজেকেই করতে হবে। আমি গিয়ে করিয়ে দেবো না, বা কোনো স্যার গিয়ে করিয়ে দেবে না। সেই জন্য রেগুলার বেসিসে আমি জাস্ট কোশ্চেনগুলো কীরকম টাইপের আসতে পারে সেগুলো দিচ্ছি, আর হচ্ছে গিয়ে সেগুলো অনেক কম সময় কিভাবে সলভ করা যায় সেইটা আমি বলতে পারি, ঠিক আছে? হয়তো তুমি আমার থেকেও আরও কম সময়ে সলভ করতে পারো, সেটা তোমার যদি ভালো লাগে আমার প্রসেসটা, তাহলে আমারটা করলে, নাহলে তোমারটা করলে। এই জন্য নিজেকে প্র্যাকটিস করতে হবে, ওকে? আর বেশি কথা বলবো না, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে স্বামী স্ত্রী ও 9 বছরের কন্যার বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে গিয়ে 86 বছর। 11 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল? দেখো অনেকে কী করবে কোশ্চেনটা, যে 86, তিনজনের 11 বছর আগে, 11 3 33, তাহলে এখান থেকে যদি আমার 33 বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকছে হচ্ছে 53। দেখো প্রথম অপশানেই 53 আছে, অনেকে এটাই করে দিয়েছিল, বাট নয়। এখানে দেখো 9 বছরের কন্যা আছে, ঠিক আছে? তার ক্ষেত্রে 9 বাদ যাবে, সেখানে তো 11 বাদ যাবে না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বাদ দিতে হবে কত, 86 থেকে 11, দুই স্বামী আর স্ত্রী, তাদের 11 দিয়ে 22, আর হচ্ছে গিয়ে 9, তাহলে 22 আর হচ্ছে গিয়ে 9, 9 10 11 মানে 31 বাদ যাবে, মানে 31 বাদ যাবে, মানে হচ্ছে গিয়ে তোমার 55, ঠিক আছে? 55 হবে অ্যান্সার এখানে, ওকে? ওই জন্য কোশ্চেনগুলো খুব ইজি দেখবে, অনেক সময় পরীক্ষায় দেখবে অনেক টাইপের সেট থাকে, হ্যাঁ, সেখানে হচ্ছে গিয়ে খুব মনে হয় কোশ্চেনগুলো খুব ইজি, বাট তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের ভুল চলে আসে। যে কোশ্চেন পেপার দেখবে খুব ইজি, সেখানে কিন্তু মনে রাখবে খুব সতর্কভাবে তোমাকে অ্যান্সার করতে হবে, এটা যেন মাথায় থাকে, ওকে? এরপরে সে কোশ্চেন নাম্বার 2 দেখো। বলেছে এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার হিসাবে কোনো নির্দিষ্ট দূরত্বে যান, একই দূরত্ব ঘন্টায় 4 কিলোমিটার হিসাবে যান, তার গড় গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় নির্ণয় করো। জাস্ট কিছুই নেই, এটা একটা ফর্মুলা আছে, কি না 2xy/x+y, ঠিক আছে? মানে 2 ইন্টু প্রথম গতিবেগ ইন্টু দ্বিতীয় গতিবেগ বাই হচ্ছে গিয়ে দুটোর যোগফল, মানে 5 4 9, ওকে? তাহলে কত হবে দেখো, 5 4 20 দিয়ে 40, 40/9 মানে হচ্ছে কি 9 4 36 বাই হচ্ছে গিয়ে 40, মানে এটা হচ্ছে গিয়ে 40 বাই হচ্ছে গিয়ে 9, মানে হচ্ছে গিয়ে কত, 9 4 36 4 40, মানে অপশান বি হবে অ্যান্সার, ওকে? বা দেখো নিচে 9, ঠিক আছে? 40কে তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে নিচে 9 থাকতে হবে, একমাত্র একটা অপশানের নিচে 9 আছে, ব্যাস এটাই হবে অ্যান্সার, ওকে? এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 বলেছে একটি সংখ্যা 9% বাড়ানো হলো ও 4% কমানো হলো, সংখ্যা দুটির নতুন দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো 312, সংখ্যাটি কত? জাস্ট কিছুই নেই, প্রথমটা হচ্ছে কি 9%, দেখো +9%, ঠিক আছে? আর একটা হচ্ছে কি -4%, এদের ডিফারেন্স অ্যাকচুয়ালি কত, 13%। এই 13%-এর এই যে পার্থক্য বলেছে না, নতুন দুটো সংখ্যা যেটা হলে তাদের পার্থক্য 312, তাহলে সেই 13%-এরই ভ্যালু বলেছে 312। তাহলে তোমার দরকার কত না 100% সংখ্যাটা কি না 100%, তাহলে 100% ইকুয়াল টু কত, ব্যাস 13 ইন্টু কত করলে এইটা হচ্ছে দেখো 13 2 26, আর হচ্ছে গিয়ে 5 13 4 52, তাহলে 13 ইন্টু 24, তাহলে এখানে 100 ইন্টু 24, মানে হচ্ছে গিয়ে 2400 হবে গিয়ে সংখ্যাটা, মানে অপশান এই অ্যান্সার, ওকে? এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 দেখো, খুব ইজি কোশ্চেন। প্রথমে দেখো একটাই নাম্বার, এইটা দেখো 3 বার দেওয়া আছে, তাহলে আমরা কি ধরতে পারি, তাহলে এটা a³ প্লাস পরেরটা দেখো আবার সেই একটাই নাম্বার 3 বার দেওয়া আছে, মানে এটা হচ্ছে গিয়ে b³, হ্যাঁ,
প্লাস দেখো এইটা দেওয়া আছে, তারপরে এইটা ইন্টু এইটা, মানে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস কী আসতে পারে, আমাদের ফর্মুলা আছে কি 3ab ইন্টু এ প্লাস বি আসতে পারে। তাহলে 3 ইন্টু দেখো এ আছে, এটা বি আছে, তাহলে এ বি আমরা পেয়ে গেলাম। এবারে দেখো এইখানে দেখো 6 ছিল, 3 নিয়ে নিয়েছি, তাহলে 2। এবার একটু দেখো এই দুটোকে যোগ করলে মানে এ প্লাস বি দেখো এই দুটো যোগ করলে 2 হচ্ছে, সেইটাকেই ভেঙে তোমার এইরকম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এটার ফর্মুলা কি এ প্লাস বি হোল কিউব। ওকে, তাহলে এ প্লাস বি যোগ করলে তো 2 হচ্ছে, 2 এর কিউব মানে হচ্ছে 8 হবে অ্যান্সার। ঠিক আছে, এত কিছু করার দরকার পড়ে না, পরীক্ষা হলে কিন্তু এগুলো করা যাবে না। ঠিক আছে, এগুলো একবারে দেখে তোমাকে বলতে হবে যে অ্যান্সার অপশান সি। পরীক্ষা হলে হচ্ছে কি 3 ভাগ মাথায় 1 ভাগ খাতায়। ঠিক আছে, 3 ভাগ এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কম্পিটিটিভ এক্সামের যদি প্রিপারেশন তুমি নিচ্ছ তাহলে এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, মানে শুধু আননেসেসারি খাতা পেন ধরবো না কিন্তু। 3 ভাগ মাথায় 1 ভাগ খাতায়। ঠিক আছে, এই থিওরি অ্যাপ্লাই করে তোমাকে পরীক্ষা হলে অঙ্ক সলভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি টাইমের মধ্যে সলভ করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছে দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। ঠিক আছে, তাহলে দেখো ব্যাসের অনুপাত যা হবে ব্যাসার্ধের অনুপাতও তাই হবে, কারণ কি ব্যাস মানে কি 2r ইজ টু 2r1 ইজ টু 2r2। দেখো 2 কেটে যাবে, মানে অ্যাকচুয়ালি r1 ইজ টু r2 ভ্যালু কত হবে না হচ্ছে কি তোমার এখানে কত আছে 10 আর 16, এদের রেশিও কত হবে, তুমি 2 দিয়ে কেটে 2 5 10 আর 2 8 16। ঠিক আছে, এবার কি বলেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত। মনে রাখবে ব্যাসার্ধের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের অনুপাত কী হবে, জাস্ট এটা স্কোয়ার ইস টু এটা স্কোয়ার, মানে 5 স্কোয়ার ইস টু 8 স্কোয়ার, 5 5 25 28 64, মানে হচ্ছে কি 25 ইস টু 64, মানে অপশান সি অ্যান্সার। ঠিক আছে, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, এগুলো তোমার পরীক্ষা হলে করা যাবে না। জাস্ট ব্যাসের অনুপাত দুটোর অনুপাত বের করে নেবে, তাহলে এটা কত হলো না 5:8, বড় জোর এইটুকু লিখতে পারো 5:8, তাহলে ক্ষেত্রফল 5 5 25 28 64, মানে অপশান সি অ্যান্সার। ব্যাস, ওকে। এরপরে সে কোশ্চেন নাম্বার 6 বলেছে এক ব্যক্তি 3% সরল সুদে 400 টাকা ধার করেন, 1 বছর পর 4% সরল সুদে 400 টাকা আবার ধার করেন। ঠিক আছে, প্রথম ধার করার কত বছর পর উভয় ধারের সুদ সমান হবে। ঠিক আছে, তাহলে ধরে নাও প্রথম ধার করার হচ্ছে কি x বছর পর হচ্ছে কি সুদ সমান হবে, তাহলে হচ্ছে কি দুটোর সুদ যেহেতু সমান, আমাদের ফর্মুলা কি i = PRT বাই হচ্ছে কি 100, তাহলে দুটোর ক্ষেত্রে আইটা সেম হবে ক্যাপিটাল আইটা, তাহলে প্রথমটার ক্ষেত্রে ক্যাপিটাল আই কত হবে না হচ্ছে কি 400 ইন্টু আর হচ্ছে কি তোমার 3% ইন্টু টি, এটাকে আমি টি বছর ধরে নিলাম। ওকে, বাই হচ্ছে কি 100 ইকুয়াল টু দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, সেখানেও 400, আর হচ্ছে কি এখানে 4% ইন্টু টি, দেখো সেখানে টি -1 হবে, কারণ সেটা 1 বছর পরে ধার নিয়েছিল। ঠিক আছে, বাই হচ্ছে কি 100, দেখো এই 400/100 বোথ সাইড থেকে কেটে গেল। ওকে, তাহলে পড়ে থাকলে দেখো তাহলে 3t ইকুয়াল টু 4t -1, মানে অ্যাকচুয়ালি তোমার টি ইকুয়াল টু হচ্ছে কি কত 1, সরি 4t আর -3t, মানে হচ্ছে কি 1t হয়ে গেলো। আচ্ছা কোথাও ভুল, সরি এখানে 4 গুণ হবে, হ্যাঁ সরি আমার ভুল হয়ে যাচ্ছে। এই মিস্টেকগুলো যেন না হয় পরীক্ষা হলে। ঠিক আছে, এগুলো আমারও যেরকম কমন মিস্টেক হচ্ছে তোমাদেরও হতে পারে, আমিও একটা সময় স্টুডেন্ট ছিল, আমারও এরকম হতো, এগুলো মানুষ মাত্রই ভুল হয়, সেই জন্য খুব মাথা ঠান্ডা করে অঙ্ক করতে হবে। ওকে, তাহলে t = 4 ইয়ার্স, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 কী বলেছে দেখো, বলেছে 2311 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আমরা জানি কি যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কখন হবে, যদি তার সংখ্যাগুলোর যোগফল, ঠিক আছে অঙ্কগুলোর যোগফল, হ্যাঁ অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেটা সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল। তাহলে এখানে দেখো 2 + 3 + 1 + 1 কত হচ্ছে গিয়ে 3 2 5 6 7 হচ্ছে, তাহলে এর সঙ্গে আর কত যোগ করলে এটা 3 দ্বারা ডিভিজিবল হবে, দেখো 7-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি, ঠিক আছে তাহলে কত হবে, সেটা 9 হয়ে যাবে, 9টা হচ্ছে কি 3 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে এখানে
কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে? না অপশান বি 2 যোগ করতে হবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8। দেখো কি বলেছে 8 টাকা 25 এত কিলোগ্রাম দরের 7 কিলোগ্রাম চায়ের সঙ্গে 7 টাকা 80 কিলোগ্রাম দরের 8 কিলোগ্রাম চা মিশ্রিত করলে 1 কিলোগ্রাম মিশ্রিত চায়ের দাম কত? খুব ইজি কোশ্চেন মনে হচ্ছে, তাই না? কিন্তু কোশ্চেনটা হচ্ছে ক্যালকুলেশনটাই হচ্ছে গিয়ে জটিল, মানে অনেক টাইম চলে যাবে। ঠিক আছে, তাহলে এই টাইপের যখনই বড় বড় ক্যালকুলেশন আসবে, গুণ বা যোগ বিয়োগ ভাগ, তখন আমরা কি করব না ডিজিটাল সাম মেথড, ডিএস মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, ডিজিটাল সামে যারা জানো না তারা মনে রাখো যে ডিজিটগুলোর সাম হচ্ছে ডিজিটাল সাম, সেখানে হচ্ছে গিয়ে 9 যদি হয় যোগ করে সেটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে। এবার যারা আমরা রেগুলার ক্লাস ফলো করো তারা জানো। এবারে দেখো এইখানে তোমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী হবে? তোমার 7 × 8.25 প্লাস 8 × 7.80 বাই হচ্ছে গিয়ে দুটোর কত কিলোগ্রাম হচ্ছে, এখানে 7 কেজি আর এখানে 8 কেজি, 8 7 15 কেজি। ঠিক আছে, মানে নিচে হচ্ছে 15। এইটা জাস্ট সলভ করতে হবে। ঠিক আছে, দেখো এইটা ইন্টু এটা করবে, এটা ইন্টু এটা করবে, তাকে আবার যা হবে 15 দিয়ে ভাগ করতে অনেক সময় চলে যাবে, সেই জন্য ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করবো আমরা। ঠিক আছে, তাহলে এইটা কত দেখো তোমার, এইটা তো 7 আর এইটা কত হচ্ছে 8 2 10 5 15, 15 মানে 5 একে 6, 6 হয়ে গেলো, এইটা 6 হয়ে গেলো, এটা আবার 7 আছে। ঠিক আছে, তাহলে 7 6 42, 42 মানে হচ্ছে গিয়ে আবার 4 + 2 মানে হচ্ছে গিয়ে 6, মানে এই টোটালটার ডিজিটাল সাম 6 দাঁড়িয়ে গেল। এখানেও সিমিলারলি তাই করে 8 7 15, 15 5 একে 6, তাহলে 8 6 48, 48 মানে আবার কত 8 4 12, 12 মানে 2 একে 3, তাহলে এই টোটালটা ডিজিটাল সাম দাঁড়ালো 3। তাহলে উপরে কত হলো 6 3 9, 9 মানে আবার 0, তাহলে 0 বাই হচ্ছে গিয়ে তোমার 5 একে 6, মানে 0 বাই সামথিং ইকুয়াল টু 0। তাহলে যেটা আমাদের অ্যান্সার হবে তার ডিজিটাল সাম 0 হতে হবে। দেখো প্রথমটায় 7 আছে, হতে পারে না, 8 আছে, এটাও হবে না। তারপরে দেখো 8 + 0 + 1 মানে 9, দেখো এইটা 0 হচ্ছে, তাহলে আমার এইটাই অ্যান্সার। বাকি দেখো এটা 8 + 2 10 হয়ে যাচ্ছে, 2 একে 10 মানে 1 + 0 মানে 1, এটা ডিজিটাল সাম 1 হবে, এইটাও অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। তোমরা এমনি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দেখে নাও, এটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, এই হলো ডিজিটাল সাম মেথডের সুবিধা, যেখানে হচ্ছে গিয়ে খুব বড় বড় গুণ বা যোগ ইত্যাদিগুলোকে আমরা খুব ইজি ওয়েতে সলভ করতে পারি। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। দেখো এই কোশ্চেনটাও তোমরা পরীক্ষায় পাও, বলেছে 3টে থেকে 4টের মধ্যে কোন সময় ঘন্টা এবং মিনিটের কাঁটা একে অন্যের বিপরীতে থাকে। ঠিক আছে, এটার একটা ফর্মুলা আছে যে টাইমটা কি হবে না হচ্ছে গিয়ে এরকম 2/11 A1 ± A2। ওকে, A2টা কি না হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল। ঠিক আছে, এই যে বলেছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অন্যের মধ্যে যদি বলতে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক আছে, তখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল আর কি, অ্যাঙ্গেল। এখানে দেখো যেহেতু বিপরীতে থাকবে, একটা আর একটা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একে অপরের বিপরীতে থাকবে, তাহলে এইখানে A2-র ভ্যালুটা হয়ে গেছে কত না হচ্ছে কি 180 ডিগ্রি, বিপরীতে মানে 180 ডিগ্রি। আর A1টা কত না হচ্ছে গিয়ে A1টা হচ্ছে গিয়ে তোমার এই যে দুটো টাইম দেখো 3টে থেকে 4টে, তাদের মধ্যে স্মলারটা, তাহলে হচ্ছে গিয়ে 2 ইন্টু সরি 2 না 3 ইন্টু হচ্ছে গিয়ে তোমার স্মলার টাইম। ওকে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, তাহলে 2/11 ইন্টু 3 ইন্টু স্মলার হচ্ছে 3 3 9। ঠিক আছে, আচ্ছা সরি স্মলার টাইম ইন্টু 30, হ্যাঁ সরি 30, স্মলার টাইম ইন্টু হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, বা এটা এদিকে লিখতে পারো, স্মলার টাইম ইন্টু হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে গিয়ে 3 ইন্টু তোমার হচ্ছে গিয়ে স্মলার টাইম হচ্ছে 3 আর ইন্টু 30 ডিগ্রি প্লাস মাইনাস হচ্ছে গিয়ে A2-র ভ্যালু কত এখানে 180, ব্যাস। তাহলে এইখানে দেখো তোমার যদি নেগেটিভ সাইনটা আমরা নিই, দেখো 3 3 90, 90 মাইনাস হচ্ছে গিয়ে 180। ঠিক আছে, 90 মাইনাস 180 মানে হচ্ছে গিয়ে তোমার অনেক কম হয়ে যাবে, মানে 90 মানে যদি তুমি প্লাস সাইনটা নাও কত হচ্ছে দেখো 2 ইন্টু কত হবে 3 3 9, 90 আর 180 মানে হচ্ছে কি 270
270 বাই হচ্ছে গিয়ে 11 একটা হবে। আর একটা যদি মাইনাস সাইন নিই তখন কি হবে না, তখন নেগেটিভে চলে আসবে। ঠিক আছে, মানে তিনটেরও ছোট হয়ে যাচ্ছে, তাহলে দরকার নেই আমার এইটা নেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা নেগেটিভটা আমরা নিচ্ছি না। এবার দেখো পজিটিভটা নিয়ে দেখো, 27 2 54 মানে হচ্ছে গিয়ে 540। এটাই যদি আমরা ক্যালকুলেশন করি প্লাস সাইনটা নিয়ে, 540 বাই হচ্ছে গিয়ে 11, 11 হচ্ছে গিয়ে তোমার 11 কত, মানে তিনটে প্লাস এই টাইমটা হবে আর কি। হ্যাঁ, তাহলে 11 5 55, 11 5 তো যাবে না, 11 4 44, তাহলে থাকছে 10 মানে 100, 11 9 99 পড়ে থাকছে 1 বাই 11, তাহলে 49 পূর্ণ 1 11, তাই তো ঠিক করলাম তো। 11 5 11 4 44, 10 হচ্ছে গিয়ে 54, 100 আর একটা শূন্য নামলো, তাহলে হচ্ছে গিয়ে তোমার 11 9 99 পড়ে থাকছে 1 1 11, তাহলে আমাদের অ্যান্সার হবে তিনটে প্লাস এত মিনিট, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমি আর একটু রিক্যাপ করে দিই ফর্মুলাটা। 2/11 A1 প্লাস মাইনাস A2। A2টা কি না, জাস্ট অ্যাঙ্গেল, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে যত অ্যাঙ্গেল সেটা হচ্ছে A2। A1টা কি না হচ্ছে গিয়ে তোমার স্মলার টাইম ইন্টু 30 ডিগ্রি, স্মলার টাইম ইন্টু 30 ডিগ্রি। ওকে, স্মলার টাইম ইন্টু 30 ডিগ্রি, ব্যাস এই ফর্মুলা বসিয়ে প্লাস সাইন মাইনাস সাইন দুটোই বের করবে, যেটা অ্যান্সারে আছে সেটাই হবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 বলেছে 1993 সালের 1 জানুয়ারি যদি মঙ্গলবার হয় তাহলে ওই বছরের শেষ দিনটি কী বার ছিল। ঠিক আছে, জাস্ট কিছুই নেই, এটা দেখো অর্ডিনারি ইয়ার না লিপ ইয়ার সেইটা একটু খেয়াল করতে হবে। এখানে দেখো 1993 এটা হচ্ছে অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে 1 জানুয়ারি যা হয়, ঠিক আছে, 31 ডিসেম্বর জাস্ট 1 যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে মঙ্গলবার আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে বুধবার হবে গিয়ে তোমার 31 জানুয়ারি, বা শেষ দিনটি বলেছে মানে 31 ডিসেম্বর। হ্যাঁ, 1 জানুয়ারি যদি মঙ্গলবার হয় তার সঙ্গে জাস্ট 1 যোগ করে দেবে, তাহলে হচ্ছে গিয়ে 31 ডিসেম্বর পেয়ে যাবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার এখানে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 11 বলেছে 80 লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত 5:3, ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4 হবে। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে কি মিল্ক ইস টু ওয়াটার কত ছিল 5:3, পরে দেখো মিল্ক ইস টু ওয়াটার কত হয়েছে তোমার 5:4। দেখো এখানে মিল্ক আগে 5 ইউনিট ছিল, পরেও 5 ইউনিট আছে, জাস্ট ওয়াটারটা 1 ইউনিট অ্যাড হয়েছে। ঠিক আছে, ওয়াটারটা 1 ইউনিট বেড়েছে। আগে দেখো টোটাল 5 + 3 টোটাল কত 8 ইউনিট ছিল, সেই 8 ইউনিটের ভ্যালু কত ছিল 80 লিটার, তাই না? তাহলে তোমার দরকার হচ্ছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট বেড়েছে, জল যোগ করা হয়েছে 1 ইউনিট, তাহলে এই যে বলেছিলেন না কত লিটার জল যোগ করবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, 8 ইউনিট = 80, তাহলে 1 ইউনিট = 10 লিটার। ওকে, তাহলে 10 লিটার জল যোগ করা হয়েছিল, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 12 বলেছে একজন পরীক্ষার্থী প্রশ্নপত্রের 62টি প্রশ্নের মধ্যে 2 নম্বর 5 নম্বর 8 নম্বর 11 নম্বর 14 নম্বর প্রশ্নগুলি উত্তর করে। ছাত্রটি মোট কতগুলি প্রশ্নের উত্তর দিয়েছিল, মানে কি বোঝাচ্ছে যে দেখো 2 মানে হচ্ছে কি 2 প্রথম, তারপরে 5 নম্বর, তারপরে 8 নম্বর, তারপরে হচ্ছে কি 11 নম্বর, তারপরে হচ্ছে কি 14 নম্বর, তারপরে এরকম করে টোটাল হচ্ছে কি 62 পর্যন্ত গেছে। এবার বুঝতেই পারছো, দেখো এটা হচ্ছে কি +3 হয়েছে, সবগুলো দেখো +3 করে অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা একটা সমান্তর প্রগতি, হ্যাঁ, বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে হচ্ছে গিয়ে তোমার যার প্রথম পথটা হচ্ছে গিয়ে তোমার কত মানে ফর্মুলা কি তোমার হচ্ছে গিয়ে 62টা প্রশ্ন বলেছে, মানে আমাদের সমান্তর প্রগতির ফর্মুলা TN = A + N - 1 ইন্টু হচ্ছে ডি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পথ, ডিটা হচ্ছে গিয়ে কমন ডিফারেন্স, এই যে 3 করে বাড়ছে। ঠিক আছে, তাহলে TNটা কতগুলো এখানে বের করতে হবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার টোটাল যদি সাপোজ 3 করে ডিফারেন্স, ঠিক আছে, তোমরা যদি এটাকে 1 কমিয়ে নাও, এটা যদি প্রথমটা 1 করে 1 1 4 এরকম করে তাহলে একে তুমি 62কে আপাতত 3 দিয়ে ভাগ করে নাও, 3 2 6 মানে 20 3 60, তাহলে T20 বের করো না, T20 কত হবে এখানে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 + 20 - 1 ইন্টু হচ্ছে গিয়ে 3, 20 19 3 57 58 59, তাহলে হচ্ছে গিয়ে 59।
ঠিক আছে। 59 হচ্ছে T20, মানে 20তম যে কোশ্চেন নাম্বার সেটা হচ্ছে গিয়ে তোমার 59। তাহলে 60, 61, 62, তাহলে 21তম পদটা কত হচ্ছে? যদি এটা 21 করি আমরা, এটা T21 কত হচ্ছে দেখো, তোমার হচ্ছে 21 মানে 20, 20 দিনে 60 দিয়ে 62, তাহলে T21 দেখো 62 হয়ে যাচ্ছে। তাহলে ছাত্রটি মোট কতগুলি প্রশ্ন উত্তর দিয়েছিল? T21 মানে 21টা 21টা, ঠিক আছে। মানে এই যে 62, ঠিক আছে, 62টার মধ্যে এই সিরিজে হচ্ছে কি হাইয়েস্ট নাম্বারটা কোনটা হচ্ছে আর কি। হ্যাঁ, হাইয়েস্ট নাম্বার দেখো 62 হয়ে যাচ্ছে। 62টা হচ্ছে গিয়ে এই সমান্তর প্রগতির 21তম পথ T21, সেই জন্য সে 21টা কোশ্চেন আনসার করেছিল। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 13 বলেছে 2 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। মানে বলতে চাইছে যে এর HCF বা গসাগু আর কি, ঠিক আছে। তাহলে গসাগু বের করার নিয়ম হচ্ছে কি সব থেকে ছোটো দুটো, দেখো তোমরা অনেক প্রসেসে গসাগু নির্ণয় করো আমি জানি, বাট আমি যে প্রসেস শেখাচ্ছি দেখো খুব ইজি, কিচ্ছু নেই, জাস্ট সব থেকে ছোটো দুটো নাম্বার নাও, এই দুটোর ডিফারেন্স বের করো, ঠিক আছে। তাহলে 420 থেকে 252 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে গিয়ে 10 থেকে 2 গেলে 8, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 1 আছে, তাহলে 11 থেকে 5 গেলে 6, আর এখানে 3 থেকে 2 গেলে 168। ওকে, দেখো কোনো অপশানে 168 আছে না, তাহলে 168কে আমরা ফ্যাক্টর করতে পারি। আচ্ছা 2 ইন্টু কত হয়? 2 ইন্টু 2 আসতে 16, 2 4 8, 84। দেখো 84 অপশানে আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14 বলেছে 53টি চারা গাছ এত মিটার লম্বা রাস্তার একই সরলরেখায় বসালে পরপর 2টি গাছের মধ্যে দূরত্ব হবে। দেখো 53টি চারা গাছ বসবে পরপর এরকম করে 1 2 3, ঠিক আছে। এবার দেখো তোমার এই যে একটা আর দুটো, দেখো এখানে দেখো 3টে চারা গাছ বসিয়েছি, তাতে কটা গ্যাপ হয়েছে দেখো, একটা দুটো, ঠিক আছে। তাহলে আমার এখানে 53টা চারা গাছ বসালে গ্যাপ কতগুলো হবে? হ্যাঁ, এই যে দূরত্ব সেটা কতগুলো হবে না -1, মানে 53 - 1 মানে হচ্ছে কি 52টা গ্যাপ হবে, ঠিক আছে। তাহলে এইটাকে 52 দিয়ে ভাগ করে দাও, তাহলে দুটো গাছের মধ্যে দূরত্ব পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 7 5 6 বাই হচ্ছে গিয়ে 52। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে ইউনিট ডিজিট দিয়ে কিছু করা যাবে, 2 2 3 6, তাহলে 52 তো হবে না, ঠিক আছে, 2 2 4 হবে, এইটা হবে না। 53 দিলে 3 2 6, হ্যাঁ এটা হতে পারে। 4 2 8, আর এখানে দেখো 0.5 আবার আছে, 0.5 মানে হচ্ছে গিয়ে 5 2 10, আবার 3 2 6 7 বেশি হয়ে যাবে, তাহলে হবে না। তাহলে 53 হবে তোমার অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 15 বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ যদি এত হয়, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে পরিসীমা কত হবে না 2 × 12 + 8, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এবার এই আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি 4a, তাহলে সেইটা ইকুয়াল টু এইটা বাই হচ্ছে কি 2, ঠিক আছে। এই 2 2 কেটে গেল, তাহলে 12 8 8 4 8 2 10 20, তাহলে 4a ইকুয়াল টু হচ্ছে কি 20, মানে a ইকুয়াল টু পাচ্ছি আমরা কত না হচ্ছে কি 5, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা 5 পেয়ে গেলাম। বলেছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি a√2, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য ইন্টু √2, তাহলে 5√2 হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16 বলেছে 38 মিটার লম্বা 32 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রের ভেতরে চারিদিকে সমপরিসরে চওড়া রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গমিটার হলে রাস্তার প্রশস্ততা কত? ঠিক আছে, আচ্ছা রাস্তাটা ভেতরে আছে বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে দৈর্ঘ্য কত ছিল? এটা হচ্ছে গিয়ে 38, এটা হচ্ছে গিয়ে তোমার 32, ঠিক আছে। এবার রাস্তা সহ ছিল, এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্যপ্রস্থ। এবার রাস্তা বাদে দৈর্ঘ্যপ্রস্থ কত হবে সেইটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে দেখো, তোমার হচ্ছে গিয়ে কত হবে 38 থেকে এইখানে যে চওড়া এদিকে x আর এদিকেও চওড়া x,
বাদ দিয়ে দিতে হবে, মানে 2x বাদ যাবে। এটা হচ্ছে কি রাস্তা বাদে হচ্ছে কি দৈর্ঘ্য, আর রাস্তা বাদে প্রস্থ কী হবে, সেও সেই রকম 32 মাইনাস 2x। ওকে, এবার এখান থেকে যদি আমরা 38 ইন্টু 32, মানে কি এটা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে এইখান থেকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, যা হবে সেটাই হচ্ছে কি 600 বলেছে। ঠিক আছে, তাহলে তোমার এক্সের ভ্যালু তোমাকে এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, এখানে দেখো এত বড় গুণ ভাগ করার থেকে আমরা অপশান টেস্ট করব। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো একটু ছোট করে নিই আমরা। দেখো 38 ইন্টু 32, এই টার্মটা তো কেটেই যাবে, তাই না? এবারে দেখো এটা কেটে গেল, তাহলে এখানে যখনই মাইনাস আসছে তাহলে তোমার এই 2x মানে অ্যাকচুয়ালি পড়ে থাকবে কি, এই 2x ইন্টু একবার 32 একবার 38, মানে হচ্ছে গিয়ে তোমার সেটা মাইনাস প্লাস হয়ে যাবে, মানে হচ্ছে গিয়ে 2x ইন্টু তাহলে 32 প্লাস 38 কত হচ্ছে কি 30, 30 60 70, তাহলে হচ্ছে গিয়ে 2x ইন্টু হচ্ছে 70। ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে তোমার 2 2 4 হচ্ছে গিয়ে মাইনাস 4x স্কোয়ার, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার হবে 600। এবারে অপশান টেস্ট করো, এক্সের ভ্যালু যদি 6 বসাও, দেখো কত হবে তোমার হচ্ছে গিয়ে 6 2 12, 12 সাথে 84, মানে এটা হচ্ছে 840, মাইনাস হচ্ছে গিয়ে 6 36, 36 2 হচ্ছে 72, 36 আচ্ছা 36 4 4 6 24, 4 3 12, 144। তাহলে এইখান থেকে 144 বাদ দিলে দেখো ইউনিট ডিজিট 0 হবে না, তাহলে অপশান ইয়ে হবে না। 8 যদি করি, 8 2 16, 16 সাথে 112, 28 64, আর হচ্ছে গিয়ে 4 4 16, হ্যাঁ সেখানেও তোমার ইউনিট ডিজিট হচ্ছে না। যদি আমরা 10 করি, ঠিক আছে, আচ্ছা 5 দিয়ে দেখি, 5 2 10, মানে এটা হচ্ছে গিয়ে তোমার 700 হয়ে গেল, আর এখানে 5 5 25, 4 100, হ্যাঁ 700 মাইনাস 100 দেখো 600, তাহলে এখানে আমরা যদি অপশান সি হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে দেখো এখানে এটাকে দ্বিঘাত সমীকরণ করে সলভ করতে অনেক সময় চলে যাবে, সেই জন্য কী করবো আমরা অপশান টেস্ট করব। ঠিক আছে, তাহলে অপশান সি দেখো 5 বসালেই এখানে আমার মিলে যাচ্ছে। ঠিক আছে, এক্সের ভ্যালু যদি 5 বসাই তাহলে ইকুয়াল টু 600 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 17, বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত, ওই বাক্সে এত টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল। ঠিক আছে, আচ্ছা দেখো মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে টোটাল মুদ্রার এখানে আমরা ভ্যালু বের করতে পারি। টোটাল দেখো 1 টাকার মুদ্রা যদি একটা থাকে তাহলে টোটাল ভ্যালু কত, 1 টাকা, প্লাস 50 পয়সার মুদ্রা যদি দুটো থাকে তার ভ্যালু কত হবে, 2/2, দুটো 50 পয়সা 1 টাকা, প্লাস আর হচ্ছে কি 25 পয়সার ভ্যালু যদি 25 পয়সা যদি 4টে থাকে তাহলে হচ্ছে কি কত টাকা আছে, তাহলে বাই 4, কারণ 4টে 25 পয়সা 1 টাকা, তাহলে দেখো টোটাল 3 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে 3 টাকা, টোটাল 3 টাকা যদি টোটাল টাকা হয় তাহলে তোমার টোটাল যদি 3 টাকা হয় তাহলে কতগুলো মুদ্রা ছিল না, হচ্ছে গিয়ে তোমার এই সবগুলো যোগ করে 4 2 6 কে 7টা মুদ্রা ছিল। তাহলে তোমার 393 টাকা যদি টোটাল এত টাকা থাকে তাহলে কতগুলো হবে, ব্যাস এইটা ইন্টু কত করে তোমার 393 হয়েছে দেখো, তাহলে এইটা ইন্টু দেখো 3 একে 3, 3 3 না 3 একে 3, তাহলে 7-এর সঙ্গেও তুমি 131 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে 7 একে 7, আর হচ্ছে গিয়ে 7 একে 7, 7 3 21-এর 1, আর হচ্ছে গিয়ে 7 একে 7 8 9, মানে 917 হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো এত কিছু ভাবারও দরকার নেই, 7 ইন্টু 131 করলে ইউনিট ডিজিট 7 হবে, একমাত্র অপশান ডিতে দেখো ইউনিট ডিজিট 7 আছে, ব্যাস ওটাই অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 18, বলেছে একটি ঘড়ি 10% লাভে বিক্রি করা হয়, যদি ঘড়িটির ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 14 টাকা বেশি হতো তাহলে মোটের উপর 20% লাভ হতো, ঘড়িটি কত দামে কেনা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এইখানে কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো প্রথমে আমরা ধরে নিলাম সিপি আমার ধরে নিলাম 100। ঠিক আছে, তাহলে এসপি কত হবে, যেহেতু দেখো 10% লাভে বিক্রি করেছে তাহলে 110 টাকা হবে। হ্যাঁ, পরে দেখো কন্ডিশান অ্যাপ্লাই করেছে, বলেছে যদি ঘড়িটির ক্রয় মূল্য 10% কম হতো,
মানে যদি ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে গিয়ে 10% কম মানে 90 টাকা হতো, তা এবং বিক্রয় মূল্য 14 টাকা বেশি হতো, তো তাহলে মোটের উপর 20% লাভ হতো। দেখো 20% লাভ হতো, সিপি দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এসপি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে 90 ইন্টু হচ্ছে 120/100। ঠিক আছে, তাহলে 00 এটা 00 কাটলো, সরি হ্যাঁ 2 শূন্য কেটে গেলো, 12 নামে 108। ঠিক আছে, তাহলে কন্ডিশনাল সিপি হচ্ছে 90 টাকা, কন্ডিশনাল এসপি হচ্ছে গিয়ে তোমার 108 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তোমার এসপি আগে ছিল 110 টাকা, এখন হয়েছে 108 টাকা, তাহলে এসপি বেড়েছে কত না 2 টাকা। তাহলে যদি 2 টাকা এসপি বাড়ে তাহলে আমাদের অরিজিনাল সিপি হয় কত 100 টাকা, তাই না? এবার যদি 14 টাকা বেশি হয় তাহলে ঘড়িটার কত দামে কেনা হয়েছিল, তাহলে 14 টাকা যদি সিপি হয় তাহলে কত হবে, ব্যাস তাহলে 2 ইন্টু 7 করলে 14 হয়, তাহলে এখানে 100 ইন্টু 7 মানে হচ্ছে কি 700 টাকা। 700 টাকা ছিল ঘড়িটার কেনা দাম, মানে অপশান বি অ্যান্সার। খুব ভালো কোশ্চেন এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। জাস্ট আমি আরেকবার রিক্যাপ করে দিই। জাস্ট প্রথমে ধরে নিই সিপি হচ্ছে 100, যেহেতু 10% লাভে বিক্রি বলেছিল তাহলে এসপি ইকুয়াল টু 110। এবার যদি ঘড়িটার ক্রয়মূল্য 10% কম হতো তাহলে সিপিটা 90 হতো। এসপিটা দেখো, এসপি তুমি 110-এর সঙ্গে 14 যোগ করে দিতে পারো না, করবে না, এইখান থেকে বের করো, যেহেতু তোমার লাভ দেওয়া আছে 20% লাভ, তাহলে সেখান থেকে আমরা এসপি পেয়ে যাবো 108 টাকা। ঠিক আছে, এবারে দেখো কম্পেয়ার করো, 110 থেকে 108 হয়েছে মানে 2 টাকা কমেছে। ঠিক আছে, তাহলে এইখানে কি বলেছে, তাহলে হচ্ছে কি তোমার এখান থেকে হ্যাঁ তোমার হচ্ছে কি 100 হলে মানে 2 টাকার ডিফারেন্সে সিপি হয় 100 টাকা, তাহলে হচ্ছে কি তোমার 14 টাকার ডিফারেন্সে সিপি হবে কত 700 টাকা। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 19 বলেছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক সমষ্টি 10, সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেটির মূল সংখ্যা অপেক্ষা 36 বেশি হলে সংখ্যাটি কত। দেখো এই কোশ্চেনটা যদি আমরা বেসিক ওয়েতে সলভ করি, এককের অঙ্ক এক্স, দশকের অঙ্ক ওয়াই ধরে যদি করি খুব অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা কি করব না, এটাকে জাস্ট অপশান টেস্ট করব। ওকে, দেখো প্রথম অপশানটা যদি আমরা দেখি কি বলেছে, এখানে একটু খেয়াল করো, সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে যে সংখ্যাটি পাওয়া যায় মূল সংখ্যা থেকে 36 বেশি। ঠিক আছে, তাহলে কি হবে, যে সংখ্যাটা যেটা চেয়েছে সেটা অবভিয়াসলি ছোট হতে হবে। ঠিক আছে, যাকে ইন্টারচেঞ্জ করলে সংখ্যাটা বড় হবে। দেখো এখানে 73 আছে, একে যদি আমরা ইন্টারচেঞ্জ করি 37, কিন্তু সেটা ছোট হয়ে যাবে, তাহলে এইটা হতে পারে না। এখানেও 64, এটা 46 হয়ে যাবে উল্টে দিলে, তাহলে এইটাও হতে পারে না। মানে কি আমাদের সংখ্যাটা ছোট হতে হবে, সেটা ইন্টারচেঞ্জ করলে বড় হবে, সেই জন্য বলেছে না মূল সংখ্যা অপেক্ষা 36 বেশি। তাহলে আমরা যদি 46 ধরি, 46কে উল্টে দিলে হচ্ছে কি 64, এইটা হতে পারে। বাট এই 46 আর 64-এর ডিফারেন্স কত হচ্ছে দেখো, 14 থেকে 6 গেলে 8, কিন্তু 36 হচ্ছে না, তাহলে এইটাও হতে পারে না। পরে থাকলে অপশান ডি, এটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝতেই পারছো, এটা হচ্ছে কি যে যদি 73 হয় তাহলে 73 থেকে তুমি এটা বাদ দাও, কত হচ্ছে 13 থেকে 6 গেলে 7 6 13, মানে হচ্ছে কি দেখো 36ই বাড়ছে। ঠিক আছে, তাহলে অপশান ডি অ্যান্সার। এইভাবে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করবে অপশান টেস্ট করে কিন্তু। ওকে, নাহলে বেসিক ওয়েতে করতে গেলে এই টাইপের কোশ্চেন অনেক বড় হয়ে যাবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 20 কী বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রেল স্টেশন থেকে 10 মিনিট পরে ছাড়বে এমন ট্রেনকে ধরার জন্য প্রথমে কিছু পথ 4 কিলোমিটার গতিতে, মানে ঘন্টায় 4 কিলোমিটার গতিতে হেঁটে এবং অবশিষ্ট পথ 8 কিলোমিটার গতিতে রিক্সায় গিয়ে যথাসময়ে ট্রেনে পৌঁছান, মানে স্টেশনে পৌঁছান। ঠিক আছে, মানে 10 মিনিট পরেই স্টেশনে পৌঁছান। ওই ব্যক্তি কতটা পথ রিক্সায় গেছিল। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে কি 1 কিলোমিটার দূরত্ব, সেই 1 কিলোমিটার ডিস্টেন্স কিছুটা হেঁটে কিছুটা হচ্ছে রিক্সায় গেছে। এবার রিক্সায় কতটা গেছিলো আমরা ধরে নিই, রিক্সায় হচ্ছে গিয়ে ধরো 1 কিলোমিটারে হচ্ছে গিয়ে ধরো মানে এক্স কিলোমিটার ধরে নিলাম, মানে পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই এক্স কিলোমিটার রিক্সায় গেছিলো। ঠিক আছে, তাহলে এক্স কিলোমিটার রিক্সায় যেতে তার সময় কত লাগছে x/8 প্লাস আর হচ্ছে গিয়ে বাকি থাকছে কত না হচ্ছে গিয়ে তোমার 1 কিলোমিটার, তাহলে 1 - x বাই হচ্ছে গিয়ে 4, এটা হচ্ছে গিয়ে হেঁটে গেছিলো প্রথমে। ঠিক আছে, আমি আগে পরে লিখলাম,
ঠিক আছে, এই টোটাল মিলিয়ে হচ্ছে গিয়ে 10 মিনিট। ঠিক আছে, তাহলে সে তাকে ঘন্টায় কনভার্ট করো, কারণ কি এগুলো সব ঘন্টায় এলো। তাহলে হচ্ছে কি 10 বাই হচ্ছে কি 60, ব্যাস এখান থেকে এক্সের ভ্যালু বের করলে সেটা হবে কি তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি সবগুলো 4কে নিচে মানে আচ্ছা এইটা থেকে এটা আমি কেটে দিলাম। ঠিক আছে, 1 এর 6 সবগুলো 2 আগে এলিমিনেট করে দিই। ঠিক আছে, 2 যদি এলিমিনেট করি এটা দাঁড়াচ্ছে x/4 আর এটা দাঁড়াচ্ছে 1 - x বাই হচ্ছে গিয়ে 2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/3। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো এবার এলসিএম করে এই বাঁ দিকেরটা 4 হচ্ছে এলসিএম, তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার এক্স প্লাস হচ্ছে গিয়ে কত হবে এখানে 2, মানে হচ্ছে কি তোমার এইরকম মানে এক্স প্লাস 2 - 2x বাই হচ্ছে গিয়ে 4 ইকুয়াল টু হচ্ছে 1/3, মানে হচ্ছে গিয়ে তোমার -x। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 2 - x বাই হচ্ছে গিয়ে 4 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 এর 3। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে হচ্ছে গিয়ে -3x ইকুয়াল টু কত দাঁড়াবে, এটা হচ্ছে গিয়ে 4 আর 3 2 6 মানে হচ্ছে গিয়ে 6 - 4 মানে হচ্ছে গিয়ে -2। তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 এর 3। ঠিক আছে, তাহলে 2 এর 3 কিলোমিটার সে রিক্সায় গেছিলো, মানে অপশান বি। দেখো যেটা চেয়েছি সেইটাকে তোমাকে x ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 21, বলে যে 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় হচ্ছে 26, শেষ 4টির গড় হচ্ছে 25। ঠিক আছে, প্রথম এবং পঞ্চম সংখ্যার পার্থক্য কত? দেখো এইরকম করে 1 2 3 4 5, প্রথম 4টা যখন নেব এইটুকু এই পর্যন্ত, আবার শেষ 4টা যখন নেব তখন কি না এইটুকু। ঠিক আছে, সেখানে দেখো তোমার এই যে 3টে এই 1 2 3 এটা হচ্ছে কমন চলে যাচ্ছে। ঠিক আছে, প্রথমে দেখো টোটাল আমরা 5টা সংখ্যা প্রথম 4টে সংখ্যার গড় 26 দেওয়া আছে, তাহলে টোটাল কত হবে 4 × 26। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে শেষের গড় দেখো, শেষ 4টি সংখ্যার গড় যেহেতু 25 আছে তাহলে প্রথম সংখ্যাটা অবভিয়াসলি বড় হবে, তাহলে এইখান থেকে আমরা 4 × 25 বাদ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখো এই যে প্রথম, তাহলে এইখান থেকে তোমার অটোমেটিক্যালি এই যে 2 3 4 এখান থেকে আর এখান থেকে বাদ চলে গেল, পড়ে থাকলো ফার্স্ট আর হচ্ছে গিয়ে ফিফথ, এদের ডিফারেন্স পেয়ে যাবো আমরা। তাহলে বুঝতেই পারছো দুটো থেকে 4 কমন চলে যাবে, আর 26 - 1 মানে 26 - 25 মানে হচ্ছে গিয়ে 1, তাহলে প্রথম আর পঞ্চম সংখ্যার ডিফারেন্স হচ্ছে গিয়ে 4, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 22, বলেছে 3টি সংখ্যার অনুপাত এত এবং সংখ্যা 3টির লসাগু এত, তাহলে সংখ্যা 3টির গসাগু কত? সংখ্যাগুলির গসাগু কত? ঠিক আছে, জাস্ট দেখো ধরে নিই আমরা সংখ্যা 3টে কি 3x 4x আর হচ্ছে 5x, তাহলে এদের লসাগু কত না হচ্ছে গিয়ে 3 4 5, এদের কমন ফ্যাক্টর যেহেতু কিছু নেই তাহলে 3 4 12 5 60, তাহলে 60x ইকুয়াল টু তোমার দেওয়া আছে কত না হচ্ছে গিয়ে তোমার 2400, তাহলে একটা শূন্য কাটলো 4 6 4 এ 24 মানে 40, তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 40। ঠিক আছে, তাহলে এদের গসাগু কি এই যে দেখো এই যে 3x 4x 5x এদের গসাগু কি দেখো, মানে যেটা কমন আছে এক্সটা কমন আছে, তাহলে এক্সটাই হচ্ছে কি গসাগু মানে 40, এদের গসাগু সংখ্যাগুলির গসাগু কত না 40, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 23, দেখো বলেছে এত 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 এর লসাগু এবং গসাগু, তাহলে ফ্র্যাকশান দেওয়া আছে, ফ্র্যাকশানের ক্ষেত্রে লসাগু গসাগু কি হয় না দেখো প্রথমে আমরা এটাকে পূর্ণ ভাঙিয়ে নিই, তাহলে 2 একে 3, মানে প্রথমটা হচ্ছে গিয়ে 3 এর 2 3 এর 4 আর হচ্ছে গিয়ে 9 এর 16, এই 3টে ফ্র্যাকশান, এদের হচ্ছে গিয়ে লসাগু। প্রথমে হচ্ছে গিয়ে LCM লসাগু মানে লিস্ট কমন মাল্টিপ্লায়ার, কী হবে না জাস্ট যখনই ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখবে যখনই লসাগু চাইবে উপরেরগুলোর লসাগু, মানে হচ্ছে গিয়ে 3 3 9 এদের এলসিএম বাই হচ্ছে গিয়ে নিচে যে সংখ্যাগুলো আছে মানে হরগুলো 2 4 16 এদের হচ্ছে HCF। ঠিক আছে, আর যদি তোমার HCF চাইতো ঠিক আছে তখন কী হতো না চেয়েও আছে, এই যে পরে গসাগু চেয়েছে, তাহলে হচ্ছে কি 3 3 9 এদের হচ্ছে HCF, মানে যেটা চাইবে ফ্র্যাকশানে যেটা চাইবে লবগুলোর সেটা হবে আর হরগুলোর উল্টোটা হবে। ঠিক আছে, তাহলে HCF বাই হচ্ছে গিয়ে 2 4 আর 16 এদের হচ্ছে LCM, ব্যাস। ঠিক আছে, তাহলে প্রথমটায় অ্যান্সার কত হবে, এলসিএমটা কত হবে দেখো 3 3 9 এদের এলসিএম তোমার 9 হবে, আর 2 4 16 এদের HCF কত হবে HCF, হ্যাঁ এম না সরি হ্যাঁ
তাহলে এদের এইচসিএফ হবে কি কত 2, তাহলে 9-2 হবে। প্রথমে 9-2 কোন অপশানে আছে দেখো, প্রথমে 9-2 আছে কি অপশান বিতে। আর এটাও বুঝতেই পারছো এদের এইচসিএফ 3-3, 9-এর এইচসিএফ হচ্ছে কি 3, আর হচ্ছে কি 2-4, 16 হচ্ছে এলসিএম হচ্ছে কি 16। দেখো অপশান বি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 24। দেখো কি বলেছে, বলেছে একটি খাদ্য ভাণ্ডারে 1800 জন লোকের 10 সপ্তাহের খাদ্য মজুদ ছিল। ওই খাদ্য কতজন লোকের 20 সপ্তাহ চলবে যদি প্রত্যেকে 1/10 অংশ খাদ্য কম খান। ঠিক আছে, মানে প্রথমে এক অংশ করে খাদ্য খেত, পরে তারা 1/10 অংশ করে কম, মানে 9/10 অংশ করে খাদ্য খেত। ঠিক আছে, তাহলে আমরা এই M1T1 = M2T2 সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিই। ম্যান কতজন আছে দেখো 1800, প্রথমে 1800 ইন্টু টাইম কত 10 সপ্তাহ, ইন্টু দেখো এক অংশ করে খাদ্য খেত। এবার পরে আমরা কতজন লোক জানি না, যেটা বের করতে হবে এক্স ধরে নিলাম, ইন্টু 20 সপ্তাহ চলবে। এবার প্রত্যেকে দেখো 1/10 অংশ খাদ্য কম খান, তাহলে কত খান 1 - 1/10, মানে হচ্ছে কি 9/10 অংশ করে খান। ঠিক আছে, তাহলে এত ইন্টু 9/10, ব্যাস এখান থেকে সিম্পলিফাই করলে এক্সের ভ্যালু যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এই শূন্য কেটে গেল, 9-2 18, 18 আর এইটাকে কাটলে এটা হচ্ছে গিয়ে 100 হয়ে যাবে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 1000। ওকে, তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে দেখো, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। এটা হচ্ছে কি এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগু চ্যাপ্টার। এই টাইপের কোশ্চেনগুলো করতে কিন্তু অনেক সময় চলে যায়। ঠিক আছে, পরীক্ষা হলে কিন্তু আমাদের এত সময় পাওয়া যাবে না। ঠিক আছে, বেসিক ওয়েতে সলভ করে এলসিএম এইচসিএফ পরীক্ষা হলে কিন্তু তুমি টাইম পাবে না। ঠিক আছে, সেই জন্য আমি প্রসেসটা বলছি। দেখো তোমাকে বেসিক্স তোমার ক্লিয়ার হতে হবে, তবে গিয়ে এই টাইপের কোশ্চেনগুলো খুব ইজি ওয়েতে তুমি কম সময় সলভ করবে। কীভাবে দেখো, প্রথমত দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি আমাদের 999 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে নাম্বারটা তার আশেপাশে কোথাও হবে। ঠিক আছে, তাহলে অপশানগুলো আমরা একটু খেয়াল করি। তাহলে দেখো অপশান বিটা দেখো 999 থেকে অনেক দূরে। ঠিক আছে, তাহলে এইটা প্রথমেই এলিমিনেট হয়ে গেল। এবারে দেখো প্রতি ক্ষেত্রে বলেছে 4 ভাগশেষ থাকছে। ঠিক আছে, তাহলে তুমি প্রত্যেকটা থেকে 4 বাদ দিয়ে দাও। প্রথমে এটা থেকে 4, এটা থেকে 4, এটা থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে প্রথমটা থাকছে 960, দ্বিতীয়টা মানে অপশান সিটা কত দাঁড়াচ্ছে না 988, তারপরে এইটা দাঁড়াচ্ছে দেখো 992। ওকে, এবারে দেখো এই যে নাম্বারগুলো সেগুলো 10, 12, 15 দিয়ে ডিভিজিবল। এবার 10 দিয়ে যেহেতু ডিভিজিবল, তাহলে সংখ্যাটা শেষে অবভিয়াসলি 0 থাকতেই হবে। তাহলে একমাত্র দেখো অপশান এটা স্যাটিসফাই করছে, তাহলে এখানে অপশান ই অ্যান্সার। ব্যাস বোঝা গেল, এইভাবে কিন্তু করতে হবে। না হলে এটা বেসিক ওয়েতে করলে কীভাবে করতে হবে দেখো, প্রথমে তোমাকে 10, 12, 15 এলসিএম বের করতে হবে। তাহলে 10, 12 আর হচ্ছে গিয়ে 15, এদের এলসিএম কত, এমনি বেসিক ওয়েতে যদি বের করো আর এর এলসিএম আমি বলে দিচ্ছি কত হবে না 60। ঠিক আছে, তাহলে 60 দিয়ে তোমার এই 999কে ভাগ করতে হবে। এই আমি যে প্রসেসে করালাম এই প্রসেসটা যদি তুমি ধরতে পারো তাহলে কখনোই বেসিক ওয়েতে তুমি যাবেই না। ঠিক আছে, এবার একে 60 দিয়ে ভাগ করো, 60 একে 60, থাকছে হচ্ছে 39, 9, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, সাথে যাবে না, 6 6 36, মানে হচ্ছে কি 360। এখানে হচ্ছে কি 9 আর এখানে হচ্ছে গিয়ে 39। ওকে, তাহলে তোমার অ্যান্সার কি দাঁড়াবে না 999 থেকে প্রথমে তুমি এই 39 বাদ দিয়ে দাও, তারপরে দেখো প্রতি ক্ষেত্রে বলেছে 4 রিমাইন্ডার থাকবে, মানে এত প্লাস 4 ইকুয়াল টু অ্যান্সার হবে 964। ওকে, এই হচ্ছে বেসিক ওয়েথ। তাহলে তোমাদের যেটা ইচ্ছা, আমি এটা লজিক দেখে অনেক তাড়াতাড়ি সলভ করে দিলাম। তোমরা যদি বুঝতে পারো তাহলে এইভাবে করবে, না হলে তোমার বেসিক ওয়েতে আছে। ঠিক আছে, বেসিক ওয়েতে করতে গেলে একটু টাইম লাগবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ক্লাসটা ভালো লেগেছে বা অনেক কিছু শিখতে পেরেছো। যদি শিখতে পেরে থাকো, ঠিক আছে, যদি বলছি কিন্তু, ঠিক আছে, জোর করে নয়, তুমি পারলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে কম্পিটিটিভ এক্সামে ম্যাথ রিজনিং প্রিপারেশনের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।